অস্থির হবার কোনো প্রয়োজন নাই। সময় হলে আন্দোলন হবে এবং আপনারা দেখবেন সেই আন্দোলনে কি করে সরকারের পতন ঘটাতে হয়। হাড্ডি গুঁড়া করে দেওয়া। এইবার দেখেন তো শেখ হাসিনার এই কথাগুলো মেলে কিনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের রাজনীতি নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। আর সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন জাপান সফরে, আর তখন থেকে তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা। দর্শক বন্ধুরা, এবং তিনি যখন আমেরিকাতে পৌঁছেন তখনই হোটেলের সামনে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনভাবে ভিড় জমায়, আর তখনই সেখানে লেগে যায় ব্যাপক ঝগড়া। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বিএনপির নেতাকর্মীরা আমেরিকার রাস্তায় রাস্তায় সেই সকল বিষয়ে প্রতিবাদ করে যাচ্ছে এবং তারা কঠিন হুঙ্কার দিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, অবশেষে পিনাকি এমন কিছু তথ্য বের করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কিছু আগুনজোড়া বক্তব্য নিয়ে পিনাকি এমন কিছু বিশ্লেষণ করেছে। আপনারা পিনাকির সেই বক্তব্যটি শুনলে, সেই কথাগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তিনি কিভাবে অত্যন্ত চমৎকারভাবে সেই সকল বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো কথাগুলো শুনে আসি পিনাকি সেই সকল বিষয় নিয়ে তিনি কি বলেছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আপনারা ব্যারিস্টার রুমিন ফারহানার সেই কথাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। আর ফ্যাসিবাদ বলতেই বা কি বোঝায়? হাসিনা কি হিটলার বা মুসলিনের সাথে তুল্য? শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয়ে থাকে তবে শেখ হাসিনার ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলোই বা কি? এই আলোচনাটা একাডেমিক। আমি আজকে সেই একাডেমিক আলোচনায় যাব না, সেটাই ইউটিউবে করা সম্ভব নয়। তবে আমরা ফ্যাসিবাদ সম্পর্কে একটা সাধারণ আলোচনা করব এবং হাসিনার শাসনের সাথে তা মিলিয়ে দেখব। ইতিহাসে ফ্যাসিজমকে প্রথম ডিফাইন করেছে মার্ক্সবাদীরা। এরপরে নানা দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, কোথাও তারা ক্ষমতায় গেছে, কোথাও যায়নি, তার চরিত্র বদলেছে। যে কোনো পলিটিক্যাল কনসেপ্টের জন্য এটা সত্যি। যেমন ধরেন, কিউবার সমাজতন্ত্র আর চীনের সমাজতন্ত্র এক নয়, ইরানের ইসলামী শাসন আর সৌদি আরবের ইসলামী শাসন এক নয়। মুশকিল হচ্ছে আমরা অপছন্দের শাসককে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করি, কিন্তু ফ্যাসিবাদ একটা সুনির্দিষ্ট রাজনৈতিক টার্ম। এটার বিরুদ্ধে লড়াইয়ের কৌশল ভিন্ন। এই উপমহাদেশের আমাদের আগের প্রজন্ম ফ্যাসিস্ট শাসন কখনো দেখেনি, সেটা তাদের সৌভাগ্য। আমরাও দেখিনি কখনো। আমরা তাই জানি না ফ্যাসিবাদকে ঠিক কিভাবে মোকাবেলা করতে হয়। ইউরোপ দেখেছে, তারা জানে কিভাবে ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হয়। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নানা মোড়কে নব্য ফ্যাসিবাদ ইউরোপে মাথা তুলতে চাইলেও সেটা ইউরোপের মাটিতে ভিত্তি তৈরি করতে পারেনি। স্বৈর শাসন আর ফ্যাসিবাদ এক জিনিস না। এই দুয়ের তফাৎ বুঝলে ফ্যাসিবাদ কেন ভয়ানক সেটা আমরা বুঝতে পারব। স্বৈর শাসনের কোনো আদর্শ থাকে না, এসেনশিয়াল না। ফ্যাসিবাদের আদর্শ থাকে। ফ্যাসিবাদ কোনো না কোনো আদর্শের দোহাই দিয়ে ক্ষমতায় আসে বা থাকে। সে তার আদর্শের প্রতিষ্ঠার জন্য তার সমস্ত দুঃশাসনকে বৈধতা দেয়। মার্কসিস্টদের মতে ফ্যাসিবাদের উত্থান হয় বিকশিত পুঁজিবাদের সংকটের সময়। এই কারণেই এরশাদ ছিল স্বৈরাচার, শেখ মুজিবও ছিল স্বৈরাচারী শাসক। কারণ পুঁজিবাদ যেহেতু বিকশিত হয়নি শেখ মুজিবের সময়, তাই শেখ মুজিবের শাসনকে ক্লাসিক অর্থে ফ্যাসিবাদ বলা মুশকিল। অথচ বাংলাদেশের বামদেরকে জিয়ার আমলকে ফ্যাসিবাদ বলতে দেখেছি। জিয়ার আমলে পুঁজিবাদী বিকাশ শুরু হয়েছিল। পুঁজিবাদের সংকটে পড়ার কোনো অবস্থায় জিয়ার আমলে ছিল না। তাই সে কালকে ফ্যাসিবাদ বলা যাবে কিনা তা আপনারাই ভেবে দেখুন। আপনারা তো বাম, আপনাদের ডেফিনেশনেই আপনারা দেখুন জিয়ার আমলে পুঁজিবাদের সংকট কোথায় ছিল, তাহলে ফ্যাসিবাদটা জন্মাবে কিভাবে? ফ্যাসিবাদকে বুঝতে হলে কিছু সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলাপ করা যায়। সাম্প্রতিককালে আমেরিকায় ট্রাম্পের উত্থানের সময় ফ্যাসিবাদ সংক্রান্ত আলাপ আবার নতুন করে সামনে আসে। প্রশ্ন ওঠে, ট্রাম্প কি ফ্যাসিস্ট? বলতে দ্বিধা নেই, একাডেমিক্যালি ট্রাম্পকে ক্লাসিক অর্থে ফ্যাসিস্ট বলা যাবে না। এই আলোচনাটা পরে নিশ্চয়ই একদিন করতে পারবো। তবে আজকে আমরা হাসিনার শাসনে কনসেন্ট্রেট করি। ঠিক একইভাবে হাসিনাকে কি ফ্যাসিস্ট বলা যায়? আসুন আমরা সেই বিষয়টা দেখি। আপনি যদি পৃথিবীর নাম করা ফ্যাসিস্ট শাসকের সাথে হাসিনার আমলের বয়ানগুলোকে মিলিয়ে দেখেন, তাহলে হাসিনার শাসন ফ্যাসিস্ট কিনা সেটা বুঝতে সাহায্য করতে পারে। ফ্যাসিবাদের তিনটা মৌলিক চরিত্র: উগ্র জাতীয়তাবাদ, শক্তিশালী নেতা, আর একটা শত্রু। ঠিক যেমন বাঙালি জাতীয়তাবাদ, বিকল্প নাই এমন হাসিনা, আর স্বাধীনতা বিরোধী শক্তি বা পাকিস্তানপন্থীরা। ইটালিয়ান দার্শনিক উম্বার্তো ইকো ফ্যাসিজমের
14টা লক্ষণ শনাক্ত করেছিলেন। তবে আমরা সেই ক্লাসিক্যাল আলাপে না গিয়ে মোটা দাগে দেখব ফ্যাসিবাদের কি কি বৈশিষ্ট্য থাকে, যা সমস্ত ফ্যাসিস্ট শাসনেই ছিল। পৃথিবীর সব ফ্যাসিস্ট শাসকের বয়ানেই থাকে এক মিথিক্যাল অতীত, যেই অতীতে সবকিছু ছিল, সুখ ছিল, সমৃদ্ধি ছিল। শেখ হাসিনারই শুধু নয়, আওয়ামী লীগেরই এক মিথিক্যাল অতীতের বয়ান আছে। সেই বয়ানটা হচ্ছে সোনার বাংলা। এই সোনার বাংলার বয়ান দীর্ঘদিন ধরে তৈরি করা হয়েছে। আপনি রূপকথায় দেখবেন যেগুলো বাচ্চারা পড়ে, সেই সোনার বাংলায় কোনো দুঃখ ছিল না, অভাব ছিল না, ছিল গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ। আর এই মিথিক্যাল অতীতকে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। সোনার বাংলা শ্মশান কেন? সেই পাকিস্তানের দালালদের জন্য এই দেশ এগোতে পারছে না। এই হচ্ছে প্রথম বয়ান। সব ফ্যাসিস্ট শাসকের ঠিক এমনি একটা বয়ান থাকে। মুসোলিনির ছিল রোমান সাম্রাজ্য, মোদির রামরাজত্ব। এই মিথিক্যাল অতীতের নস্টালজিয়া তৈরি করে সব ফ্যাসিস্ট শাসক। সব ফ্যাসিস্ট শাসকই তাদের নিজেদের জাতির ত্রাণকর্তা হিসেবে প্রতিষ্ঠা করে। সে নিজেই হয়ে ওঠে অতিরাষ্ট্র, যেই ব্যক্তির কোনো বিকল্প নাই। যতদিন তার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। তার হাতেই বাংলাদেশ নিরাপদ। তার হাত ধরেই বাংলাদেশ বিশ্ব দরবারে জায়গা করে নেবে। তিনি এবং একমাত্র তিনিই এটা পারবেন। এক বাদ দ্বিতীয়, ওনার কোনো বিকল্প নাই। তিনি ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। কথাগুলো খুব চেনা লাগছে না? ফ্যাসিস্টরা তাদের সহিংস কর্মসূচি গোপন করে না। মুসলিমকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার রাজনৈতিক প্রোগ্রাম কি? সে অবলীলায় উত্তর দিয়েছিল, ডেমোক্রেটদের হাড্ডি গুঁড়া করে দেওয়া। এইবার দেখেন তো শেখ হাসিনার এই কথাগুলো মেলে কিনা। না না, আমার প্রবাসী বাঙালিদের আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না, তাদের দেখেন না। যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। এরপরে ফ্যাসিস্ট শাসকেরা জাতিকে বিভক্ত করে। ইন্ডিয়াতে হিন্দু মুসলমান, জার্মানিতে হয়েছিল আর্য আর ইহুদি। বাংলাদেশের স্বাধীনতার পক্ষ বিপক্ষ। স্বাধীনতার বিপক্ষের শক্তি দেশের উন্নতি চায় না, তারা জঙ্গি, তারা দেশ বিরোধী, তাদের রাজনীতি করার অধিকার নেই, তারা পাকিস্তানে চলে যায়। আপনি যখন বিভক্ত করে দেবেন জাতিকে, তখন জাতিকে নিয়ন্ত্রণ করা সহজ। এরপরে শুরু হয় প্রোপাগান্ডা। সত্যের বিরুদ্ধে শুরু হয় ফ্যাসিস্টদের প্রচার। শেখ হাসিনার প্রোপাগান্ডার কথা মনে আছে? হাঙ্গেরির মতো রাষ্ট্র, পৃথিবীর প্রথম বিশ্বের একটি রাষ্ট্র এই ভ্যাকসিন পায়নি। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত উন্নত রাষ্ট্র হাঙ্গেরি আমাদের কাছে অ্যাপিল করেছে 5,000 ভ্যাকসিনের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সদয় সম্মতি দিয়েছেন। আমাদের এই স্টক থেকেই 5,000 ভ্যাকসিন আমরা আমাদের হাঙ্গেরির ভাই বন্ধুদের জন্য পাঠিয়ে দেব। মাননীয় স্পিকার, কতগুলো আর বলবো। শেখ হাসিনা দ্বিতীয় সৎ প্রধানমন্ত্রী, আর নোবেল প্রাইজের জন্য শর্টলিস্টেড হয়েছে। বাংলাদেশের উন্নয়নের জন্য নাকি পৃথিবীতে জয় জয়াকার। বিভিন্ন দেশের মন্ত্রীরা নাকি বাংলাদেশের মন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য লাইন দিয়ে থাকে। এসব তো শুনেছেন। আর এর বাইরেও আছে, বিএনপি জামাতের বিরুদ্ধে নাকি মিথ্যা মামলা দেওয়া হয়নি, অথচ মৃত মানুষের নামে, জেলে থাকা মানুষের নামে, এমনকি বজ্রপাতের পরে বিএনপি নেতাদের নামে বোমাবাজির মামলা দেওয়া হয়েছে। এই যে দেখেন, আল জাজিরায় গহর রিজভির মতো একজন একাডেমিশিয়ান কিরকম মিথ্যাচার করে গেল। These were people who committed arson and killing in the months of January to March 2015. After that, they went underground. They hid. At the time of the election, they resurfaced. There were allegations, criminal charges against them. And so when they resurfaced, they were arrested. I just want to deal with some of the people you put criminal charges against in the opposition. You said that a man called Mintu Kumar Das, a Dhaka BNP leader, was charged with blocking. ঈদের পরদিন থেকে আমাদের সরকারকে টেনে নামায় দেওয়ার কথা ছিল। ভাই, আন্দোলনের একটা মোমেন্টাম আছে। আন্দোলন 1 মাস, 2 মাস, 6 মাস ধরে চলে না। আন্দোলনের জন্য, পিক আন্দোলনের জন্য অল্প কয়েকটা দিনই যথেষ্ট। এবং আপনাদেরকে পরিষ্কার বলে রাখি, বিএনপি কিন্তু আন্দোলনের মধ্যেই আছে, বিএনপি রাজপথেই আছে। যদি না থাকতো তাহলে সরকারি দলের সুবে সাদেক থেকে একেবারে মধ্যরাত পর্যন্ত বিএনপিকে নিয়ে কথা বলার প্রয়োজন হতো না। আপনাদেরও
কথায় কথায় বিএনপি কি বলল, বিএনপির নেতারা কি বলল, বিএনপি কি প্রতিক্রিয়া জানালো, বিএনপি আন্দোলন কবে, বিএনপি নির্বাচনে যাচ্ছে কিনা, বিএনপি নির্বাচনে না গেলে কিভাবে নির্বাচন হবে, ইত্যাদি 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 নিয়ে আপনাদেরও কিন্তু এত মাথা ব্যথার প্রয়োজন ছিল না। সুতরাং বিএনপি খুব শক্তভাবে আছে, খুব শক্তভাবে তার যে অবস্থান প্রধান বিরোধী দল হিসেবে সেই অবস্থান নিয়ে আছে, এবং আন্দোলন নিয়ে আপনাদের অস্থির হবার কোনো প্রয়োজন নাই। সময় হলে আন্দোলন হবে এবং আপনারা দেখবেন সেই আন্দোলনে কি করে সরকারের পতন ঘটাতে হয়। সরকার তো এখন অনেক বড় বড় কথা বলছে, বিএনপির সঙ্গে কিসের আলোচনা, বিএনপির সঙ্গে কিসের সংলাপ, বিএনপির সঙ্গে কথা বলবার কিছু নাই, তারা ইচ্ছে হলে নির্বাচন করবে, ইচ্ছে না হলে নির্বাচন করবে না, কাউকে তো আর পায়ে ধরে নির্বাচনে আনা যাবে না, ইত্যাদি ইত্যাদি। সময় আরো যেতে দেন, নির্বাচন আরো ঘনিয়ে আসুক, আপনারা তারপরে দেখেন সরকার সংলাপে বসতে বাধ্য হয় কিনা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে এই সকল তথ্যগুলো জেনে অবাক হয়ে গিয়েছেন পিনাকি কীভাবে অত্যন্ত চমৎকারভাবে তিনি সেই সকল বিষয়গুলো বিশ্লেষণ করেছেন, এবং সেই সাথে তিনি সেই সকল বিষয়গুলো তুলে ধরে তিনি অত্যন্ত চমৎকারভাবে কিছু বিশ্লেষণ করেছিলেন। তো দর্শক বন্ধুরা, আসলে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।